জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। ভারতে শেখ হাসিনার 100 দিন কিভাবে রয়েছেন তিনি, সামনেই বাকি বিবিসি বাংলার প্রতিবেদনে বেরিয়ে এলো নতুন এক ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য, যা জানলে আপনাদের চোখ কপালে উঠে যাবে। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব ইন্টারপোলের রেড নোটিশের মাধ্যমে কি শেখ হাসিনাকে ফেরত আনা সম্ভব, বেরিয়ে এলো নতুন এক ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব বিপ্লবীদের ফাঁসি দড়ি এগিয়ে আসছে, ভয়ঙ্কর তথ্য দিলেন হাসনাত আবদুল্লাহ। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব নতুন 2 উপদেষ্টার পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব আমরা সমর্থন প্রত্যাহার করলে আপনাদের পালানোর জায়গা থাকবে না, অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে হারুন রশিদ। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ফারুকি আশায় সবচেয়ে লাভ হইল আসিফ নজরুলের, জানালেন পিনাকি ভট্টাচার্য। বেরিয়ে এলো নতুন এক চাঞ্চল্যকর তথ্য। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সবশেষে জানিয়ে দেব শেখ মুজিবের ছবি সরানো নিয়ে সমালোচনার কড়া জবাব দিলেন উপদেষ্টা মাহফুজ। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। ভারতে শেখ হাসিনার 100 দিন কিভাবে রয়েছেন তিনি, সামনেই বাকি বিবিসি বাংলার প্রতিবেদনে বেরিয়ে এলো নতুন এক ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য, যা জানলে আপনাদের চোখ কপালে উঠে যাবে। ভারতের রাজধানী দিল্লির লাজপত নগরে 56 রিং রোডের একটি বাড়ি, যা এখন একটি 4 তারকা হোটেল, এক সময় ছিল সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার আশ্রয়স্থল। প্রায় 50 বছর আগে শেখ মুজিবুর রহমান হত্যার পর যখন শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছিলেন, তার প্রথম ঠিকানাও ছিল ওই ভবনটি। তখন ছিল এটি ভারত সরকারের একটি সেফ হাউস, যেখানে শেখ হাসিনা এবং তার পরিবার কিছুদিন আশ্রয় নিয়েছিলেন। শেখ হাসিনা আবার ভারতে আশ্রয় নিয়েছেন, তবে পরিস্থিতি অনেকটাই বদলে গেছে। চলতি বছরের 5 আগস্টে শেখ হাসিনা যখন ভারতে যান, তখন দিল্লির ধারণা ছিল এটা শুধু একটি সাময়িক যাত্রা বিরতি, তবে তার যাত্রা যেন এক নতুন অধ্যায়ের সূচনা। প্রথমে তাকে গাজিয়াবাদের হিন্ডন বিমান ঘাঁটিতে রাখা হলেও পরে তাকে দিল্লির এক গোপন স্থানে সরিয়ে নেওয়া হয়। ভারত সরকার সেই সময় এই অবস্থান সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। সূত্র অনুযায়ী ভারতের নিরাপত্তা ব্যবস্থা খুবই গোপনীয় এবং শেখ হাসিনার ক্ষেত্রে সেই গোপনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, শেখ হাসিনাকে দেওয়া নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত সীমিত এবং মিনিমাম। তার চারপাশে সাদা পোশাকে নিরাপত্তা কর্মীরা থাকেন এবং কোনো অতিরিক্ত জাঁকজমক নেই। নিরাপত্তার মূল স্তম্ভ হচ্ছে গোপনীয়তা, কারণ যতটা সম্ভব তার অবস্থান গোপন রাখা যাবে, ততই তার নিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে। যদিও শেখ হাসিনার চলাচলও সীমিত রাখা হয়েছে, তাকে এক জায়গা থেকে অন্য স্থানে নেওয়ার ক্ষেত্রে যতটা সম্ভব কম প্রচেষ্টা করা হচ্ছে। যদিও তার কিছু ব্যক্তিগত যোগাযোগ অব্যাহত আছে, তবে বড় ধরনের জনসম্মুখে তার উপস্থিতি পরিহার করা হচ্ছে। তার রাজনৈতিক কর্মকাণ্ড সীমিত রাখা হয়েছে। ভারত সরকার তাকে কোনো প্রকাশ্য রাজনৈতিক বিবৃতি না দেওয়ার জন্য অনুরোধ করেছে। তবে দিল্লিতে থাকায় শেখ হাসিনার বেশ কিছু পুরনো পরিচিত জনের সঙ্গে তার যোগাযোগ অব্যাহত আছে। এর মধ্যে ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কন্যা শর্মিষ্ঠা মুখার্জি অন্যতম। শর্মিষ্ঠা নিজে টুইট করে শেখ হাসিনাকে তার সমর্থন জানিয়েছেন, যা তার এবং হাসিনার মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বের পরিচায়ক। এছাড়া শেখ হাসিনার নিজের দলের নেতাকর্মীদের সঙ্গে কথাবার্তা চললেও দিল্লির সঙ্গে যোগাযোগ স্থাপনকারী কাউকে তার সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হয়নি। তবে তার মেয়ে সাইমা ওয়াজেদ বা ছেলে সজীব ওয়াজেদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। ভারত সরকার এই 100 দিনে কখনোই প্রকাশ্যে শেখ হাসিনার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কোনো মন্তব্য করেনি। ভারত জানে শেখ হাসিনার বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসা অন্তত এই মুহূর্তে অত্যন্ত কঠিন। বাংলাদেশের আওয়ামী লীগ তার ভিতরে অস্থিরতা এবং বিভক্তির শিকার, তাই শেখ হাসিনার পুনর্বাসন প্রায় অসম্ভব বলে মনে করা হচ্ছে। তবে শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসা এবং রাজনীতি করার সম্ভাবনা পুরোপুরি নাকচ করা হয়নি। একাধিক ভারতীয় কর্মকর্তার মতে পরিস্থিতি কিছুটা অনুকূল হলে তিনি হয়তো দেশের রাজনীতিতে ফিরে আসবেন, তবে তা সময় সাপেক্ষ হবে। ভারতের পক্ষ থেকে
শেখ হাসিনার নিরাপত্তার জন্য যা কিছু করা হচ্ছে তা খুবই তৎপর এবং প্রমিত। গোপনীয়তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে যাতে তার অবস্থা নিয়ে কোনো সমস্যা না হয়। তার রাজনৈতিক ভূমিকা বা তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ভারত কোনো রকম তাড়াহুড়া করছে না। ভারতে থাকাকালীন শেখ হাসিনার যাত্রা অত্যন্ত নিয়ন্ত্রিত এবং সুরক্ষিত আছে। গত ৩ মাসে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের ফোনালাপের বেশ কিছু অডিও সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, যা নিয়ে দেশে এবং আন্তর্জাতিক অঙ্গনে নানা আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। ভারত সরকার অবশ্য এই ফাঁস হওয়া অডিও সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে দিল্লির একাধিক উচ্চ পদস্থ কর্মকর্তা যারা এই বিষয়ে অবগত ব্যক্তিগত আলোচনায় নিশ্চিত করেছেন এসব অডিওতে শোনা কণ্ঠ আসলেই শেখ হাসিনারই। এক কর্মকর্তা মন্তব্য করেন, এআই প্রযুক্তি ব্যবহার করে এসব তৈরি করা হয়েছে কিনা জানি না, তবে শেখ হাসিনার পরিচিত জনের সঙ্গে কথা বলায় কোনো বিধিনিষেধ নেই। যদি কেউ সে আলাপ রেকর্ড করে লিক করে দেয় আমাদের কিছু করার নেই। ভারতের কিছু পর্যবেক্ষক মনে করছেন এসব আলাপ যাতে শীঘ্রই জনগণের কাছে পৌঁছাতে পারে তার জন্য হয়তো ভারতই সেগুলো ফাঁস করার সুযোগ সৃষ্টি করেছে। তবে বাস্তবতা হলো শেখ হাসিনা ভারতে গৃহবন্দী নন। তিনি এখনও নিজের দলের নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং তার ছেলেমেয়ে সাইমা ওয়াজেদ ও সজীব ওয়াজেদের সঙ্গেও প্রায় কথা বলেন। তিনি সংবাদপত্র, টেলিভিশন এবং ইন্টারনেটও পূর্ণ অ্যাক্সেস পাচ্ছেন। ভারতীয় কর্মকর্তারা মনে করেন শেখ হাসিনা যদি দেশে ফিরে এসে আওয়ামী লীগের হাল ধরতে চান তবে তা অত্যন্ত কঠিন হবে, কারণ বর্তমানে দলটির ভেতরে এক ধরনের অস্থিরতা এবং বিভাজন রয়েছে। ভারতের সাবেক হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী বলেন, শেখ হাসিনার বয়স যদি 10 বছর কম হতো তাহলে হয়তো দেশে ফিরে আসা সম্ভব ছিল, তবে এখন এটা প্রায় অসম্ভব। ভারতের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা এই প্রসঙ্গে বলেন, এখন সময়টা প্রতিকূল, বল এখন উল্টাপাল্টা লাফাচ্ছে। এই ধরনের পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া বিপজ্জনক হতে পারে, তাই এখন ধৈর্যের প্রয়োজন আর প্রতিপক্ষের ভুল সুযোগের জন্য অপেক্ষা করাই ভালো। জুলাই আগস্টে বাংলাদেশে সংগঠিত গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। অন্তর্বর্তীকালীন সরকার বলছে, ইন্টারপোলে রেড নোটিশের জারির মাধ্যমে শেখ হাসিনা সহ পলাতক আসামিদের ফেরত আনবে সরকার। রোববার অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, পলাতক ফ্যাসিস্ট চক্র পৃথিবীর যে দেশে থাকুক ইন্টারপোলের মাধ্যমে তাদের ধরে এনে বিচারের মুখোমুখি করা হবে। এর আগে গত অক্টোবরে শেখ হাসিনা সহ পলাতকদের গ্রেপ্তার করে আগামী 18 নভেম্বরের মধ্যে ট্রাইব্যুনালে উপস্থিত করার নির্দেশ দিয়েছে আদালত। ইন্টারপোলে রেড নোটিশ দিয়ে শেখ হাসিনা সহ পলাতকদের কবে ফেরত চাইবে বাংলাদেশ কিংবা ভারতে পলাতকদের ইন্টারপোলের মাধ্যমে ফেরত আনা সম্ভব কিনা সেই প্রশ্ন উঠেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বিবিসি বাংলাকে বলেছেন, ফরমালি আমাদের পক্ষ থেকে ওয়ারেন্ট ইস্যু চলে গেছে বাংলাদেশ পুলিশের সদর দপ্তরে। গত মাসে ভারত সরকার নিশ্চিত করে জানিয়েছে যে শেখ হাসিনা তাদের দেশেই অবস্থান করছে। ভারত ও বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণযোগ্য অপরাধের মামলায় অভিযুক্ত বা ফেরার আসামি ও বন্দীদের একে অপরের কাছে হস্তান্তরের জন্য একটি চুক্তি আছে 2013 সাল থেকেই। তাহলে বাংলাদেশ কেন সেই চুক্তি অনুযায়ী ফেরত না চেয়ে ইন্টারপোলের সহযোগিতা চাচ্ছে সেটি নিয়েও প্রশ্ন উঠেছে। রেড নোটিশ জারি করে কিভাবে ফেরত আনা যায়? অক্টোবরে 17 তারিখ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজ শুরু হওয়ার পর শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের সাধারণ সম্পাদক কাদের সহ 45 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। আগামী 18 নভেম্বরের মধ্যে শেখ হাসিনা সহ পলাতকদের আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বিবিসি বাংলাকে বলেন, বাংলাদেশ পুলিশের আবেদনের প্রেক্ষিতে শেখ হাসিনা সহ পলাতক আসামিদের ফেরত আনতে ইন্টারপোলে রেড নোটিশ জারি করবে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, ইন্টারপোল আসামিদের অবস্থান সম্পর্কে জানার পর সে বিষয়ে হস্তক্ষেপ করতে পারে। সাবেক পুলিশ মহাপরিদর্শক নুরুল হুদা বিবিসি বাংলাকে বলেন, রেড অ্যালার্ট মানে অমুক লোক এর বিরুদ্ধে আমাদের এখানে মামলা বা ওয়ারেন্ট আছে। ওই আসামি
যে দেশে আছে সেই দেশের পুলিশ বিভাগকে ওই আসামির উপর নজর রাখতে বলবে। বাংলাদেশের গণমাধ্যমগুলোর তথ্য বলছে, এখন পর্যন্ত ইন্টারপোলের মাধ্যমে 17 জন অভিযুক্ত আসামিকে বাংলাদেশে ফেরত আনা গেছে। এক্ষেত্রে ইন্টারপোল যদি সহযোগিতা করে থাকে, তাহলে শেখ হাসিনা সহ পলাতক আওয়ামী লীগ নেতাদের দেশে ফেরত আনা সম্ভব হবে কিনা, এমন প্রশ্নে সাবেক পুলিশ কর্মকর্তা মিস্টার হুদা কিছুটা সন্দেহ প্রকাশ করেছেন। বিবিসি বাংলাকে মিস্টার হুদা বলেছেন, ফেরত পাঠানোর বিষয়টা শুধু রেড নোটিশের মাধ্যমেই সম্ভব হয় না, সেটা সেই দেশের জুডিশিয়াল অথরিটিরও বিষয় রয়েছে। রাজনৈতিক ব্যক্তিদের ফেরত আনা সম্ভব কি? ইন্টারপোলের ওয়েবসাইটে তাদের রেড নোটিশের তালিকায় বর্তমান 46 জন বাংলাদেশির নাম রয়েছে। তাদের বেশিরভাগই বিভিন্ন ধরনের ফৌজদারি অপরাধ ও বিভিন্ন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। এর আগে 2015 সালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রেড নোটিশ জারি করা হয়েছিল। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলাসহ বিভিন্ন মামলার তথ্য উপাত্তের ভিত্তিতে প্রথমে ইন্টারপোল ওই বছরের 2রা জুলাই তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছিল। পরে এই আইনি লড়াইয়ে নামেন মিস্টার রহমানের আইনজীবীরা। পরে শুনানি শেষে 2016 সালের 14 মার্চ ইন্টারপোলের 3 অনুচ্ছেদ অনুযায়ী রেড নোটিশের তালিকা থেকে তারেক রহমানের নাম প্রত্যাহারের আদেশ দেয় ইন্টারপোল কমিশন। বর্তমান ইন্টারপোলের তালিকায় যে 64 জনের নাম রয়েছে, তার মধ্যে তারেক রহমানের নাম নেই। সাবেক পুলিশ কর্মকর্তা বলেছেন, ইন্টারপোলে কাউকে রেড অ্যালার্ট দিলেই যে তাকে দেশে ফেরত আনা যাবে, বিষয়টি একদমই তেমন নয়। সাবেক পুলিশ মহাপরিদর্শক নুরুল হুদা বিবিসি বাংলাকে বলেন, যার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা তাকে যে দেশে নেওয়া হবে সেই দেশের পরিস্থিতি কেমন কিংবা রাজনৈতিক কোনো কারণ আছে কিনা সেগুলো বিচার বিশ্লেষণ করা হয়। সেক্ষেত্রে রাজনৈতিক কাউকে ফৌজদারি অপরাধে আটক দেখে আনা খুব একটা সহজ নয়। এর আগে 2013 সালে মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধে আবুল কালাম আজাদকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কিন্তু বিচার শুরু হওয়ার পর মিস্টার আজাদ বাংলাদেশ থেকে পালিয়ে যান। তাকে ফেরত আনতে রেড অ্যালার্ট জারি করেছিল ইন্টারপোল। ইন্টারপোলের তালিকায় এখন যে 64 জনের নাম আছে, সেখানে আবুল কালাম আজাদেরও নাম দেখা গেছে, কিন্তু মিস্টার আজাদকে এখন পর্যন্ত বাংলাদেশে ফেরত আনা সম্ভব হয়নি। ইন্টারপোল কিভাবে কাজ করে? ইন্টারপোল বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন হলো এমন একটি আন্তর্জাতিক সংস্থা যেটি সারা বিশ্বের পুলিশ এবং অপরাধ বিশেষজ্ঞদের একটি নেটওয়ার্কের সংযুক্ত ও সমন্বয় করে। এর প্রধান কাজ হলো অপরাধীদের ধরতে আন্তর্জাতিক পুলিশকে সহায়তা করা, যেন বিশ্বের সব পুলিশ অপরাধের বিরুদ্ধে এক হয়ে কাজ করতে পারে। যদি একটি দেশের আসামি সেখানে অপরাধ করার পর অন্য দেশে চলে যায়, তখন সেই আসামিকে ধরতে ইন্টারপোলের সহায়তা লাগে। সংস্থাটি অপরাধের তদন্ত, ফরেনসিক ডেটা বিশ্লেষণ, সেই সাথে পলাতকদের খুঁজে করতে সহায়তা করে। এক্ষেত্রে এই দেশকে সন্দেহভাজন অপরাধীর যাবতীয় তথ্য দিয়ে রেড নোটিশ জারির জন্য আবেদন করতে হয়। তবে ইন্টারপোল কোনো আসামিকে ধরিয়ে দেওয়ার আবেদন পেলেই তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে পারে না বলে জানিয়েছে পুলিশের সাবেক মহাপরিদর্শক নুরুল হুদা। বিবিসি বাংলাকে তিনি বলেন, যদি কোনো দেশ অভিযুক্তদের বিরুদ্ধে রেড নোটিশ আবেদন জানায়, তাকে ওই অভিযুক্তদের অপরাধ বিষয়ক যাবতীয় কাগজপত্র, মামলা কপি ইত্যাদি সংগ্রহ করে ইন্টারপোলের কাছে দিতে হবে। ইন্টারপোল সেই কাগজপত্র যাচাই বাছাই করে সিদ্ধান্ত নিয়ে থাকে যে তার বিরুদ্ধে কোনো নোটিশ জারি করা হবে কিনা নাকি হবে না। এক্ষেত্রে ওই ব্যক্তির দণ্ডপ্রাপ্ত হওয়া না হওয়া তাদের কাছে মুখ্য নয়। ইন্টারপোল কারো বিরুদ্ধে একবার রেড নোটিশ জারি করলেও সেটি সংস্থাটির সদস্যভুক্ত 194টি দেশের কাছে পাঠানো হয়। মূলত ইন্টারপোলের এমন একটি ডাটাবেস রয়েছে যেখানে অপরাধীদের সম্পর্কে যাবতীয় তথ্য, যেমন অপরাধীর ছবি বা এসকেস, ক্রিমিনাল প্রোফাইল, ক্রিমিনাল রেকর্ড, চুরি হওয়া পাসপোর্ট, যানবাহন ও জালিয়াতির তথ্য ইত্যাদি পাওয়া যায়। দুর্নীতি, যুদ্ধ অপরাধ, সন্ত্রাসবাদ, মানব পাচার, অস্ত্র পাচার, মাদক পাচার, সাইবার ক্রাইম, মানি লন্ডারিং, শিশু সহিংসতা সহ 17 ক্যাটাগরি অপরাধ তদন্তে ইন্টারপোল তার সদস্য দেশগুলোকে সহায়তা দিয়ে থাকে। রেড নোটিশ নাকি প্রত্যর্পণ চুক্তি? ভারত ও বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণযুক্ত অপরাধের মামলায় অভিযুক্ত বা ফেরার আসামি ও বন্দীদের একে অপরের কাছে হস্তান্তরের জন্য একটি চুক্তি আছে 2013 সাল থেকেই।
চুক্তি অনুযায়ী যদি কোনো ব্যক্তির নামে মামলা বা অভিযোগ দায়ের করা হয় বা তিনি দোষী সাব্যস্ত অথবা দেশের আদালত কর্তৃক প্রত্যর্পণযোগ্য অপরাধ করার জন্য তাকে ফেরত চাওয়া হয়, তাহলে তাকে ফেরত দেবে বাংলাদেশ ও ভারত। এই চুক্তিতে বলা হয়েছে যে অপরাধটি রাজনৈতিক প্রকৃতির হলে যে কোনো দেশ প্রত্যর্পণের অনুরোধ প্রত্যাখ্যান করতে পারে। তবে চুক্তি অনুযায়ী হত্যা, নরহত্যা বা অপরাধমূলক হত্যা, আক্রমণ, বিস্ফোরণের কারণ, জীবন বিপন্ন করার উদ্দেশ্যে বিস্ফোরক পদার্থ বা অস্ত্র তৈরি বা নিজের কাছে রাখা সহ বেশ কিছু অপরাধকে রাজনৈতিক বলার সুযোগ নেই। ভারতের সাথে বাংলাদেশের বন্দি প্রত্যর্পণ চুক্তি 2013 সালে হলেও 2016 সালে মূল চুক্তিটি সংশোধন করা হয়। সংশোধনের সময় এমন একটি ধারা যুক্ত করা হয়েছিল সেটি হস্তান্তরের প্রক্রিয়াকে বেশ সহজ করে তুলেছিল। সংশোধিত চুক্তি 10-3 ধারায় বলা হয়েছে, কোনো অভিযুক্তদের হস্তান্তর চাওয়ার সময় অনুরোধকারী দেশকে সেই সব অভিযোগের পক্ষে কোনো সাক্ষ্য প্রমাণ পেশ না করলেই চলবে। শুধু সংশ্লিষ্ট আদালতের গ্রেপ্তারি পরোয়ানা পেশ করলেই সেটিকে বৈধ অনুরোধ হিসাবে ধরা হবে। গত মাসে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা সহ 45 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। শেখ হাসিনা ভারতে অবস্থান করছে। এই অবস্থায় ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তি থাকার পরেও শেখ হাসিনাকে সেই চুক্তি অনুযায়ী না চেয়ে ইন্টারপোলের সহযোগিতা কেন চাওয়া হচ্ছে? এমন প্রশ্নে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বিবিসি বাংলাকে বলেন, প্রত্যর্পণ চুক্তি অনেক বড় ব্যাপার, আর ইন্টারপোলের মাধ্যমে দ্রুত কাউকে ফেরত পাওয়া সম্ভব। শেখ হাসিনাকে ফেরানোর জন্য যত প্রক্রিয়া আছে সব প্রক্রিয়া ফলো করবে সরকার, বলেছিলেন মিস্টার ইসলাম। তবে কূটনৈতিক বিশ্লেষক বলছেন, রাজনৈতিক বোঝাপড়ার কোনো দেশ যদি কোনো আসামিকে ফেরত দিতে না চায় তাহলে কোনো কারণ দেখিয়ে আবেদন নাকচ করে দিতে পারে। সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বিবিসি বাংলাকে বলেন, মোটা দাগে বললেও প্রত্যর্পণ চুক্তি বাস্তবায়ন করার বিষয়টি শুধু আইনি বিষয় নয়, রাজনৈতিকও বটে। বাংলাদেশ ও ভারতের মধ্যে বর্তমান সম্পর্কের জায়গা থেকে শেখ হাসিনাকে চুক্তি কিংবা ইন্টারপোলের মাধ্যমে ফেরত পাওয়া বিষয়টা অনেক জটিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ দাবি করেছেন, দেশের রাজনীতিবিদরা হাত মেলাচ্ছে, তাই বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে। মঙ্গলবার 12 নভেম্বর বেলা 2টার দিকে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন হাসনাত। তিনি লেখেন, রাজনীতিবিদরা হাত মেলাচ্ছে আর বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে। পোস্টের বিষয়ে জানতে চাইলে গণমাধ্যমকে হাসনাত বলেন, রাজনৈতিক বন্দোবস্ত এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে এক দফা শেখ হাসিনার পদত্যাগের দাবি বহাল হয়েছিল, কিন্তু দেখা যাচ্ছে তাদের অর্থাৎ রাজনৈতিক দলগুলো সংবিধান প্রীতি মুজিবের ছবি সরানোর কারণে আমরা দেখলাম যে গত 16 বছর ধরে গণতন্ত্রের জন্য এই সংবিধানের বিরুদ্ধে আন্দোলন করা একটি দলের মাঝে এখন একটা প্রীতি দেখা যাচ্ছে। দেখলাম যে এই বক্তব্য দেওয়া হচ্ছে যে এটা অর্থাৎ শেখ মুজিবের ছবি সরানো ঠিক হয়নি, মোস্তাকের সঙ্গেও তুলনা করা হচ্ছে। মোস্তাক এই কাজ করেছিল, এই বিষয়গুলো দুঃখজনক। এছাড়া রাজনীতিবিদরা অগ্রজ এবং অনুজের মাঝে বিভাজন তৈরি করেছে বলেও মনে করেন তিনি। বর্তমান সংবিধানের অধীনে অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়েও অসন্তোষ প্রকাশ করেন হাসনাত আবদুল্লাহ গণমাধ্যমকে বলেন, এই সংবিধানের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, অথচ এই সংবিধানের অধীনে রাষ্ট্রপতির কাছ থেকে সরকার শপথ নিচ্ছে। এই বিষয়গুলো কোথাও না কোথাও বিপ্লব বা গণ অভ্যুত্থানের স্পিরিটে ঘাটতি তৈরি করেছে বলে উল্লেখ করেন হাসনাত আবদুল্লাহ। অন্তর্বর্তীকালীন সরকারের নতুন নিয়োগ পাওয়া উপদেষ্টা চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী ও ব্যবসায়ী শেখ বশিরউদ্দিনের পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ দিয়েছেন এক আইনজীবী। মঙ্গলবার 12 নভেম্বর অন্তর্বর্তী সরকারের 3 উপদেষ্টাকে এই নোটিশ পাঠিয়ে ঢাকা জজ কোর্টের আইনজীবী মোহাম্মদ শফিকুল ইসলাম। নোটিশে পাওয়া 3 দিনের মধ্যে তাদের পদত্যাগ কার্যকর করার দাবি জানানো হয়েছে এই নোটিশে। অন্যথায় ওই আইনজীবী নিজেকে উপদেষ্টা মণ্ডলীকে অন্তর্ভুক্ত করার আবেদন জানিয়েছেন। নোটিশে বলা হয়েছে, ফ্যাসিস্ট সরকারের উপাদান বিদ্যমান এমন ব্যক্তিদের উপদেষ্টা মণ্ডলীতে অন্তর্ভুক্ত করা হয়েছে যা দুঃখজনক, অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। আমরা চাই তাদের পদত্যাগের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কলঙ্কমুক্ত ও বিতর্ক মুক্ত হোক। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ বলেছেন, আপনাদের উপদেষ্টা পরিষদের নিয়োগ নিয়ে চারিদিকে ব্যাপক সমালোচনা হচ্ছে। আমরা আশা করি উপদেষ্টা পরিষদ বাংলাদেশের
কীর্তিবান পুরুষ ও মহিলাদেরকে বাছাই করে নিয়োগ দেবেন। কিন্তু যারা বিগত সময়ে ফজিলাতুন নেসার ভূমিকায় সরব ছিল, আবার কেউ বিগত সরকারের দোষর ছিল, তাদেরকে নিয়োগ দিচ্ছেন। এটা নিয়ে জনগণের ভেতরে অসন্তোষ বৃদ্ধি পাচ্ছে। আমরা জাতীয়তাবাদী শক্তি যদি সমর্থন কেড়ে নেই, তাহলে পালানোর জায়গা আপনাদের থাকবে না। এই সরকারের প্রতি আমাদের সমর্থন রয়েছে, তবে যদি আমরা সমর্থন প্রত্যাহার করে নেই, তাহলে আওয়ামী লীগ আপনাদের টুকরো টুকরো করে ফেলবে। তাই আপনারা জনগণকে বয়ান না শুনিয়ে আপনাদের সুস্পষ্ট লক্ষ্য পরিষ্কার করুন। মঙ্গলবার 12 নভেম্বর বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা স্কুল মাঠ প্রাঙ্গণে নির্বাচন ও সংস্কারের রোডম্যাপের দাবিতে আয়োজিত বিশাল জনসভায় তিনি এসব কথা বলেন। অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদকে সমর্থন দিয়েছি। এই সরকারের ব্যর্থ হওয়া যাবে না, তবে সরকারের উদ্দেশ্য পরিষ্কার হতে হবে, কারণ আমাদের কাছে সন্দেহ হচ্ছে আপনারা যদি অন্য কোনো এজেন্ডা বা উদ্দেশ্য নিয়ে পথ চলতে চান, তাহলে এই দেশের জাতীয়তাবাদী শক্তি তা কখনো মেনে নেবে না। আমরা লক্ষ্য করেছি আজকে উপদেষ্টা পরিষদের সদস্যরা বিভিন্ন বয়ান দিচ্ছেন। আপনাদের মতো শেখ হাসিনাও গত 15 বছর বয়ান দিয়েছিল উন্নয়ন না গণতন্ত্রের। এই আওয়াজ দিয়ে তিনি গত 15 বছর মানুষের উপর জুলুম করেছেন। আর আপনারা আজকে নতুন স্লোগান তুলেছেন, আগে সংস্কার নাকি নির্বাচন। সংস্কার নাকি নির্বাচন এই কথা বলে নির্বাচনকে দূরে সরানো যাবে না। একটি নির্বাচিত শক্তিশালী সরকার ছাড়া দেশের সংকটের সমাধান হবে না। সুতরাং সংস্কারের পাশাপাশি নির্বাচনের রোডম্যাপ দিতে হবে। আমরা ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করছি, সংস্কার কমিশনের রিপোর্ট দেবে। সেই রিপোর্ট অনুযায়ী জনপ্রতিনিধিরাই সংস্কার কার্যক্রমে পার্লামেন্টের মাধ্যমেই কার্যকর করবে। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আরও নতুন 3 উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল সন্ধ্যায় তারা বঙ্গভবনে শপথ নেন। এদের মধ্যে রয়েছেন চলচ্চিত্র পরিচালক ও নাট্যকার মোস্তফা সরোয়ার ফারুকী, শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিন ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। এদের মধ্যে নাট্যকার মোস্তফা সরোয়ার ফারুকীকে নিয়ে রীতিমতো সমালোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন স্থানে বিক্ষোভ চলছে। এসবের ভিড়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে পিনাকি ভট্টাচার্য। রবিবার নতুন 3 উপদেষ্টার দায়িত্ব বন্টন হয়েছে। শেখ বশির উদ্দিনকে বাণিজ্য মন্ত্রণালয় এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়েছে। আর মোস্তফা সরোয়ার ফারুকী সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পিনাকি লিখেছেন, ফারুকী ইস্যু আসায় সবচেয়ে লাভ হইল আসিফ নজরুলের। আগে সবাই আসিফ নজরুলের গালাইতো, এখন ফারুকীকে গালাইবে। বুদ্ধি হ্যাস এর আগে উপদেষ্টা হওয়ার পর আসিফ নজরুলের সামাজিক মাধ্যমে বিভিন্ন পুরনো পোস্ট সামনে এসেছিল। একইভাবে ফারুকীর পুরনো পোস্টও সামনে আনছে নেটিজেনরা। বঙ্গভবনের দরবার হল থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলার ঘটনায় বিভিন্ন জনের সমালোচনার জবাব দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, কন্যার ফ্যাসিবাদী শাসনের কারণে শেখের ছবি সরানো হয়েছে। এই ছবি সরানো নিয়ে যাদের আক্ষেপ, তিনি এই গণ অভ্যুত্থান ও গণমানুষের চেতনারই নিন্দা জানালেন। বুধবার 13 নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে মাহফুজ আলম সমালোচনাকারীদের এসব জবাব দেন। মাহফুজ আলম বলেন, কন্যার ফ্যাসিবাদী শাসনের কারণে শেখের ছবি সরানো হয়েছে। বাবার নামে ও তার 71 পরবর্তী চেতনার কথা বলে মেয়ে যে শাসন প্রতিষ্ঠা করেছিলেন তা পুরোপুরি ফ্যাসিবাদ। কেউ যদি সরকারি অফিস থেকে শেখদের ছবি সরানোর কারণে আক্ষেপ প্রকাশ করে, তবে তিনি এই গণ অভ্যুত্থান ও গণমানুষের চেতনারই নিন্দা জানালেন। তিনি বলেন, তার অর্থাৎ শেখ হাসিনা বাবাকে দেবতুল্য করা হয়েছিল। তবে জুলাই গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের মানুষ একসঙ্গে তাদের দুজনের ছবি, মুরাল ও ভাস্কর্য নামিয়ে ফেলেছে। বাংলাদেশের শাসক পরিবারগুলো দেবতুল্য করা ও ক্ষমতাসীন পরিবারগুলো সবকিছু নিজেদের বলে মনে করে। আমাদেরকে এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। নতুন এই উপদেষ্টা বলেন, আমাদের মনে রাখতে হবে ইতিহাসকে মুছে ফেলা যায় না। আমরা এখানে এসেছি ঐতিহাসিক অসঙ্গতি ও অপব্যাখ্যাগুলো দূর করতে। মনে রাখতে হবে 71-এর মুক্তিযুদ্ধ ছিল বাংলাদেশের গণমানুষের। আবার কোনো মুক্তিযোদ্ধা যদি 71-এর পর কোনো অন্যায় করে থাকে, তার বিচার ও সাজা হওয়া উচিত।
স্বাধীনতা যুদ্ধে ভূমিকা রেখেছেন বলেই তাদের এক্ষেত্রে ছাড় দেওয়া উচিত নয়। তিনি আরও বলেন, শেখ মুজিব ও তার কন্যা তাদের ফ্যাসিবাদের শাসনের জন্য জনগণের তীব্র ক্ষোভের মুখে পড়েন। তাদের একমাত্র পার্থক্য হল শেখ মুজিব এক সময় পূর্ব বাংলার গণমানুষের জনপ্রিয় নেতা ছিলেন, কিন্তু সেই জনপ্রিয়তা হাসিনার ছিল না। জনগণ পাকিস্তানি নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে তার শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব অনুসরণ করেছিলেন, কিন্তু ৭১-এর পর তিনি নিজেই একজন নির্যাতনকারী হয়ে ওঠেন। মুজিববাদের প্রতি তার সমর্থন ও পৃষ্ঠপোষকতায় ৭১-এর পর পঙ্গু ও বিভক্ত হয়ে পড়েছিল বাংলাদেশ। নিজের ফ্যাসিবাদী ভূমিকার কারণে ১৯৭৫ এর মৃত্যুতে মানুষের শোক অনুতাপ ছিল না।